এখানে এমন এক রাজার রাজত্ব ছিল যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিল শুধু যুদ্ধে ভরা। এমনকি তাকে হত্যার পর তার দেহটাকে নিয়ে তেলের কড়াইতে ঘি দিয়ে ভাজা হয়। হ্যাঁ দর্শক, হাসিবুর জামান অফিসিয়াল ব্লগের পর্দায় আজ আপনারা জানতে চলেছেন বাংলার ইতিহাসের সেই দুর্ধর্ষ শাসকের উত্থান ও পতনের ভয়ঙ্কর গল্প। এই নদীটির নাম ইসামতি। সেদিন এখানে শত শত মানুষের লাশ ভেসে উঠেছিল। সুলতানি আমল থেকে মুঘল আমল এবং এখনো পর্যন্ত বঙ্গপ্রদেশের মানুষের লাশ ভাসতে দেখা যায় এখানে। কখনো সুলতান, কখনো মুঘল এবং বর্তমান ভারতীয় বিএসএফ এর হাতে মরে। তাই নিশ্চিতভাবে বলা যায় এটি একটি মানুষ খেকো নদী। মোগল সম্রাট আকবর যখন পুরো ভারতকে জয় করে ফেলেছেন, তখন এই বাংলার বুকে এক বীর রাজা হুঙ্কার দিয়ে বলেছিলেন, না, এই বাংলা কখনো পরাধীন হবে না। হ্যাঁ দর্শক, তিনি 12 ভূঁইয়াদের অন্যতম শ্রেষ্ঠ নায়ক, যশোরের অধিপতি মহারাজা প্রতাপ আদিত্য। বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী শাসক মহারাজা প্রতাপ আদিত্য মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ প্রতিরোধ এবং বাংলার স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা তাকে ইতিহাসের এক কিংবদন্তি নায়কের মর্যাদা দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর উপজেলা। আর এই শ্যামনগর উপজেলার বুকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একজন 12 ভূঁইয়াদের প্রভাবশালী রাজা প্রতাপ আদিত্যর জমিদার বাড়ি, যে জমিদার বাড়ি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। আজ আমরা ঘুরে ঘুরে এই প্রতাপ আদিত্যর ইতিহাস এবং তার এই জমিদার বাড়ি যা আছে সেই নিদর্শন আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। মহারাজা প্রতাপ আদিত্য 1561 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রীহরি, যিনি বিক্রমাদিত্যর নাম ধারণ করেছিলেন। বিক্রমাদিত্য ছিলেন গৌড়ের সুলতান দাউদ খান কররানীর উপদস্থ কর্মকর্তা। সুলতানি আমলের পতনের পর তারা সপরিবারে বিশাল ধন সম্পদ নিয়ে দক্ষিণবঙ্গে অর্থাৎ যশোর খুলনা অঞ্চলে চলে আসেন এবং সেখানে এক বিশাল রাজ্য গড়ে তোলেন। ছোটবেলা থেকে প্রতাপ আদিত্য ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমান এবং সামরিক বিদ্যায় পারদর্শী। পিতার মৃত্যুর পর 1884 সালে তিনি সিংহাসন ভার গ্রহণ করেন। সিংহাসনে বসার পর তার মূল লক্ষ্য ছিল একটি স্বাধীন ও শক্তিশালী বাংলা। তাই তিনি বিশাল শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। বন্ধুরা, 12 ভূঁইয়াদের অন্যতম একজন সর্দার ছিলেন রাজা প্রতাপ আদিত্য। আপনারা পূর্বে দেখেছেন ঈশা খাঁ, মুসা খাঁ, চাঁদ রায়, কেদার রায় এবং তাদের মতো একজন শক্তিশালী ছিলেন এই যশোরের রাজা প্রতাপ আদিত্য। সেই প্রতাপ আদিত্যর জমিদার বাড়ি এটি। তার পরবর্তী বংশধররা ছিলেন রাজা হরিচরণ রায়। শুনেছি সেই হরিচরণ রায় নাকি অনেক অত্যাচারী একজন জমিদার হয়ে উঠেছিলেন। কিন্তু রাজা প্রতাপ আদিত্য ছিলেন প্রজাবৎসল। তিনি প্রজাদেরকে খুবই ভালোবাসতেন। তিনি ছিলেন এই অঞ্চলের একজন পুরো অভিভাবক। তার জমিদারিত্বকালে এই অঞ্চলের মানুষ ছিলেন অনেক সুখী। এরপর ধীরে ধীরে তিনি 52,000 সৈন্যবাহিনী গড়ে তোলেন। তার সৈন্যবাহিনীতে ছিল ঢালি, তীরন্দাজ এবং দুর্ধর্ষ গোলন্দাজ দল। এছাড়াও তার রাজ্য রক্ষা করার জন্য রাজ্যের চারিদিকে তিনি ধুমঘাট সহ 10টি শক্তিশালী দুর্গ তৈরি করেছিলেন। কিন্তু কেন তিনি এত পন্থা অবলম্বন করেছিলেন? কারণ মোগল আমল থেকেই বাংলাকে বলা হতো নরকস্থ দুনিয়া, অর্থাৎ প্রাচুর্যের নরক। এখানে ধন সম্পদ এত বেশি ছিল যে মোগলরা একে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। সুতি বস্ত্র, রেশম, চাল এবং মশলার বাণিজ্য ছিল ব্যাপক, বিশ্ববিখ্যাত। এখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব ট্যাক্স আদায়ের সুযোগ ছিল। তাই মুঘলরা বারবার বঙ্গকে নিজেদের অধীনস্থ করার চেষ্টা করেছিলেন। আর যতবার তারা চেষ্টা করেছেন ততবার পিছু হাঁটতে বাধ্য হয়েছেন বাংলার 12 ভূঁইয়াদের কাছে। আমরা সবাই জানি ঈশা খাঁ, মুসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়ের মতো ব্যক্তিরা ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু এদের মধ্যে অন্যতম শক্তিশালী নায়ক, যশোরের অধিপতি, শক্তিশালী এবং প্রভাবশালী শাসক মহারাজা প্রতাপ আদিত্য। মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন সিংহাসনে বসেন তখন প্রতাপ আদিত্য মুঘলদের বৎসতা অস্বীকার করে সরাসরি যুদ্ধে লিপ্ত হন। এই স্বাধীনতা সংগ্রাম এবং বিশাল ভূখণ্ডের ওপর তার একক আধিপত্যই তাকে ঐতিহাসিকভাবে মহারাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাসের পাতায় আমরা সবসময় জেনেছি মুঘলদের সাথে 12 ভূঁইয়াদের বরাবরই যেন একটা দাকুরুলের সম্পর্ক ছিল। ঠিক তেমনই হিন্দু জমিদার হয়েও রাজা প্রতাপ আদিত্যর শেষ রক্ষা হয়নি এই মুঘলদের হাত থেকে।
বাদশাহ আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নাম ধারণ করে সিংহাসনে বসেন। এরপর জাহাঙ্গীরের দরবারে প্রতাপ আদিত্যের সম্পর্কে নানা রকম অভিযোগ উপস্থাপিত হতে থাকে। এ সময়ে বসন্ত রায়ের পুত্র কচু রায় সমগ্র কাহিনী বাদশাহকে জানান দিতে থাকে। তিনি জানান যে প্রতাপ আদিত্য মুঘলদের আনুগত্য মানছেন না, তিনি নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেছেন, মুঘলদের নিয়ম অনুযায়ী কর বা খাজনা দিচ্ছেন না। কচু রায় আরো বলেন প্রতাপ আদিত্য দুর্গ বানিয়ে সৈন্য বাড়িয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ ভবিষ্যতে মুঘলদের বিরুদ্ধে বড় বিদ্রোহ করতে পারে। সমস্ত অভিযোগ শুনে জাহাঙ্গীর ক্ষুব্ধ হন। এরপর তিনি তার সেনাপতি মানসিংহকে বাংলায় অভিযান করতে পাঠালেন প্রতাপ আদিত্যকে দমন করার জন্য। আর এই যে দেখুন, এখান থেকে এই পাশে যাওয়ার জন্য একটি পথ রয়েছে। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। 1600 খ্রিস্টাব্দে মানসিংহ কাশী থেকে রাজমহলে আসেন এবং বঙ্গদেশকে প্রকৃতভাবে মুঘলদের কতলে আনার জন্য পরিকল্পনা করতে আরম্ভ করেন। 1903 খ্রিস্টাব্দে তিনি বিশাল সৈন্য বহন নিয়ে যশোর অভিমুখে যাত্রা করেন। প্রায় 25 বছর পাঠানরা বঙ্গে পরাজিত হলেও প্রতাপ আদিত্য ও অন্যান্য ভূঁইয়াগণের কারণে সেই পরাজয়ে মোগলদের কোনো লাভ হয়নি। মানসিংহ বারবার চেষ্টা করে প্রতাপ আদিত্যকে পুরোপুরি দমন করতে পারেনি। 1903 সালে মোগল ও পর্তুগিজ জলদস্যুদের যৌথ আক্রমণের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেন এই বীর যোদ্ধা। তার রণকৌশলের কাছে অনেক মোগল সেনাপতি খেই হারিয়ে ফেলতেন। মানসিংহ বাংলা আক্রমণ করার জন্য ভবানন্দের সাহায্য নেন। ভবানন্দ মজুমদার ছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা এবং একজন অত্যন্ত চতুর রাজনৈতিক ব্যক্তি। তার পূর্বপুরুষরা মুঘল প্রশাসনের উপদস্থ কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনিও নিজেও মুঘলদের প্রতি অনুগত একজন জমিদার ছিলেন। মানসিংহ যশোরে আসার জন্য বাংলার রাস্তাঘাট কিছুই চিনত না, তাই ভবানন্দ মজুমদার তাকে বাংলার পথঘাট চিনিয়ে যশোরে আসতে সাহায্য করেন। একজন হিন্দু বাঙালি জমিদার হয়ে একজন হিন্দু রাজার প্রতি এমন বিশ্বাসঘাতকতা ইতিহাস এখনো মানতে পারে না। এরপর মানসিংহ বিশাল বাহিনী নিয়ে প্রতাপ আদিত্যর রাজধানী ধুমঘাটের কাছে আক্রমণ করেন। তখন প্রতাপ আদিত্য তার দুর্ভেদ্য দুর্গ থেকে বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যান। দীর্ঘক্ষণ যুদ্ধ চালিয়ে তিনি সেই যুদ্ধে হেরে যায়। তারপর তাকে লোহার খাঁচায় বন্দী করে সম্রাট জাহাঙ্গীরের আদেশে তাকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুত নেওয়া হয়। মুঘল সৈন্যরা যখন তাকে বন্দী অবস্থায় দিল্লি নিয়ে যাচ্ছিল, তখন পথে মধ্যে কাশীতে তার মৃত্যু হয়। অনেকের মতে অপমান ও অসুস্থতায় তার মৃত্যু হয়েছিল, আর তার মৃত্যুর পর তার দেহকে গরম তেলের কড়াইয়ে ঘি দিয়ে ভাজা হয়। এগুলো রেলপাত দিয়ে তৈরি করা গেস্ট হাউসের আরেকটা আঙ্গিনার অংশ হচ্ছে এটা। এই যে নিদর্শনগুলো দেখেন, ঐতিহাসিক নিদর্শন, এবং এখানে অনেক পুরনো স্মৃতি আর কি, গাছপালাগুলো অনেক বট বৃক্ষ হয়ে গেছে। কোন বীর বাইরের শত্রুর কাছে সহজে হারে না, যদি না ঘরের শত্রু বিভীষণ হয়ে দাঁড়ায়। প্রতাপ আদিত্যর পরাজয়ের অন্যতম বড় কারণ ছিল তার খুব কাছের কিছু আমলা ও ঘনিষ্ঠ মানুষের অসহযোগিতা। গোপন রাস্তার খবর মোগলদের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে রসদ সরবরাহ বাধা ঘরের শত্রুরাই মোগলদের কাছে সহজ করে দিয়েছিল। আর এভাবে পতন ঘটে এই কিংবদন্তি রাজার রাজত্ব। প্রতাপাদিত্যর মৃত্যুর পর মুঘলরা এখানে তাদের নিযুক্ত জমিদার নিয়োগ করেন। লোকমুখে শোনা যায় রাজা প্রতাপ আদিত্যর বংশধর হরিচরণ রায় নামে একজনকে নিযুক্ত করা হয়। তিনি ছিলেন মুঘলদের আনুগত্য। পরবর্তীতে শোনা যায় তিনি ছিলেন একজন অত্যাচারী জমিদার। প্রতাপাদিত্যর মৃত্যুর পর তার দেহ ঘি দিয়ে ভাজা হয়। এই ইতিহাস পাওয়া যায় মানসিংহ ভবানন্দ উপাখ্যান থেকে, যা রচয়িতা করেছেন ভারতচন্দ্র রায়। কিন্তু ইতিহাসে এমন কোথাও উল্লেখ নেই। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন সেই জমিদারের টর্চার ছেল, যেখানে নিরীহ প্রজাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।